তো প্রোডাকশন ছাড়াও কিছু ম্যাথ অবশ্যই আছে। কেবলমাত্র হচ্ছে প্রোডাকশনের ম্যাথ এরকমটা না। প্রোডাকশন ছাড়াও আরো কিছু ম্যাথ অবশ্যই আছে। আমরা প্রোডাকশনের ম্যাথের উপরে জোর দিচ্ছি আরকি আপাতত। তো ডেলিভারি স্পিডের ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি স্পিড দিয়ে যেটা করা হবে, ডেলিভারি স্পিড দিয়ে আমরা ম্যাথ শুরু করব। এবং রোভিং ফ্রেমের সাথেও এখানে মিল থাকবে আমাদের এই রিং ফ্রেমের প্রোডাকশনের ম্যাথে। ডেলিভারি স্পিডটা যেমন রোভিং ফ্রেমের হচ্ছে ডেলিভারি স্পিড আছে, ফর্মুলাটা হবে স্পিন্ডল আরপিএম বাই টিপিআই, সরি ফ্ল্যাট আরপিএম বাই টিপিআই। আমাদের রিং ফ্রেমে এসে এটার ফর্মুলাটা হয়ে যায় হচ্ছে স্পিন্ডল আরপিএম বাই টিপিআই। আ এখান থেকে আমরা যে ডেলিভারি স্পিডটা বের করি এটার মানে হচ্ছে যে একক সময়ে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল, কতটুকু লেংথের ইয়ার্ন রিং ববিনে পেঁচানো হচ্ছে। একক সময়ে কতটুকু লেংথের ইয়ার্ন রিং ববিনে পেঁচানো হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ওই মেশিনের ডেলিভারি স্পিড। তো এটা ইউনিট সবসময় হয় হচ্ছে লেংথ পার ইউনিট টাইম, আমরা আগেও বলেছি। তো যদি আমরা স্পিন্ডল আরপিএম কে টিপিআই দিয়ে ভাগ করি তাহলে এটার ইউনিট দাঁড়াবে ইঞ্চ পার মিনিট। টিপিআই থেকে ইঞ্চ আসবে আর আরপিএম থেকে মিনিট, ইঞ্চ পার মিনিট। যদি আমি টিপিআই না দিয়ে পরীক্ষায় টুইস্টের ইউনিট হিসেবে আমরা টিপিএম দেই, টুইস্ট পার মিটার, তখন কিন্তু আবার ডেলিভারি স্পিডের ইউনিটটা চেঞ্জ হয়ে ইঞ্চ পার মিনিট থেকে চলে আসবে হচ্ছে মিটার পার মিনিটে। এটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যাই হোক, তাহলে আমরা স্পিন্ডল আরপিএম বাই টিপিআই দিয়ে ম্যাথ শুরু করে দিলাম। এই যে স্পিন্ডল আরপিএম ১৫,০০০, তারপরে হচ্ছে টিপিআই হচ্ছে 20। তো ১৫,০০০ কে যদি আমরা ২০ দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে এটার ফলাফল চলে আসবে ইঞ্চ পার মিনিটে। এটার ফলাফল চলে আসবে হচ্ছে ইঞ্চ পার মিনিট। এই যে আমি উপরে ইউনিটগুলি আলাদা করে লিখে রেখেছি ইঞ্চ পার মিনিট। তো এখন প্রোডাকশনের ৩ লাইনের মধ্যে ১ম লাইন ছিল এটা, প্রোডাকশনের লেংথের ইউনিট মিলাতে হবে কাউন্টের লেংথের ইউনিটের সাথে। কাউন্টের লেংথের ইউনিট হচ্ছে ইয়ার্ডস। এনই কাউন্ট দেয়া আছে। তো এনই এর ক্ষেত্রে তো লেংথের ইউনিট ইয়ার্ডস। তো সেজন্য আমার ইঞ্চ পার মিনিট থেকে থাকলে চলবে না। আমাকে অবশ্যই ইয়ার্ডস পার মিনিটে চলে যেতে হবে। কিভাবে যাব? ইঞ্চ থেকে আমরা ৩৬ দিয়ে ভাগ করে ইয়ার্ডস এ চলে আসবো। ইঞ্চ পার মিনিট থেকে তাহলে ৩৬ দিয়ে ভাগ করে আমরা ইয়ার্ডস পার মিনিটে চলে গেলাম। তো এটা একটা কাজ শেষ হয়ে গেল। ইয়ার্স পার মিনিটে আমরা চলে আসলাম। এরপরে ৩ লাইনের ২য় লাইন হচ্ছে আ যে টাইমের ইউনিট। প্রোডাকশনের টাইমের ইউনিটকে মিলাতে হবে হচ্ছে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে। আমার ইয়ার্স পার মিনিটে টাইমের ইউনিট তো হচ্ছে মিনিট, কিন্তু আমাকে মিলাতে হবে কার সাথে? প্রোডাকশনের, রিকোয়ার্ড প্রোডাকশনের, অর্থাৎ রিকোয়ার্ড মানে যেটা প্রয়োজন। প্রয়োজন তো আমার কেজি পার ডে। তো ওখানে টাইমের ইউনিট হচ্ছে ডে। তাহলে আমাকে মিনিট থেকে ডে তে কনভার্ট করতে হবে। কিভাবে করব? ৬০ দিয়ে গুণ করে ইয়ার্ডস পার আওয়ার এ চলে গেলাম। আর ২৪ দিয়ে গুণ করে হচ্ছে ইয়ার্ডস পার ডে তে আমরা চলে গেলাম। যদি আমাকে কেজি পার শিফট বলতো তাহলে কিন্তু আমি ৮ দিয়ে গুণ দিতাম। কারণ স্পিনিং মিলে হচ্ছে ৮ ঘন্টায় ১ শিফট। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ইয়ার্ডস পার শিফট। এরপরে খেয়াল করে দেখো, আমরা যে ১৫,০০০/২০ অর্থাৎ এই ইঞ্চ পার মিনিট দিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেটা তো ছিল হচ্ছে মাত্র একটা স্পিন্ডেলের জন্য। কিন্তু আমাদের রিং ফ্রেম স্পিন্ডেল তো হচ্ছে ১২০৮ টা। তাহলে নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে ইয়ার্স পার ডে কে আমি হচ্ছে ইয়ার্স পার ডে তেই থাকবে, কিন্তু ১২০৮ দিয়ে গুণ করার ফলে টোটাল রিং ফ্রেম এর ১২০৮ স্পিন্ডেলের মিলায়ে কত ইয়ার্ডস পার ডে প্রোডাকশন হলো সেটা হচ্ছে আমি পেয়ে যাব। এরপরে আ ওয়েস্ট ৩% ওয়েস্ট হবে, ওই যে নিউমাফিল আমি যেটা বললাম। ৩% যদি ওয়েস্ট হয় তাহলে আমি পাবো কত পার্সেন্ট? ৯৭% পাবো। তো ৯৭% হিসাব করার উপায় হচ্ছে ১০০ - ৩ বাই ১০০% বাই ১০০, ৯৭% হয়ে গেল। আর এফিশিয়েন্সি যেটা ৯৫% ওটার জন্য হচ্ছে ৯৫/১০০। কেন হচ্ছে ৯৫/১০০ এগুলো নিয়ে আমরা আগে বহুত লম্বা আলোচনা করেছি, তাই আপাতত আমি আর এই আলোচনায় যাচ্ছি না। রেজাল্ট বের হয়ে আসবে যে ৩৩৩৯৫,১৬০ ইয়ার্ডস পার ডে। এটা আমরা একদিনে কত গজ সেটা বের করলাম। এই ইয়ার্ডস পার ডে টাও কিন্তু আমাদের অবশ্যই এটা একটা প্রোডাকশন, কিন্তু এই প্রোডাকশনটা হচ্ছে লেংথ ওয়াইজ প্রোডাকশন। আমরা কিন্তু চেয়েছি ওয়েট ওয়াইজ প্রোডাকশন, কেজি পার ডে। তার মানে এখন আমাকে ইয়ার্স পার ডে থেকে কেজি পার ডে তে কনভার্ট করতে হবে। তো এখানে আমি ওই যে ৩ লাইন বলে দিয়েছিলাম, তার ৩য় লাইনে চলে যেতে হবে যে লেংথ এর ইউনিট থেকে আমরা যদি ওয়েট এর ইউনিটে যেতে চাই তাহলে হচ্ছে কাউন্ট এর সাহায্য লাগবে। তো কাউন্ট দেয়া আছে আমার ইয়ার্ন কাউন্ট 30 এনি গিভেন দ্যা ইয়ার্ন কাউন্ট ইস 30 এনি, দ্যাট মিনস এটার মানে কি? তো আমি 30 এর জায়গায় অন্য যেকোনো সিস্টেম দেই না কেন, তোমাকে লিখে ফেলতে হবে।
যে given the yarn count is 30 nm, তখন কি করব 30 nm মানে কি সেই জিনিসটা লিখে ফেলতে হবে। আমার এখানে দেওয়া 30 NE, তাই আমি 30 NE টা লিখেছি। প্রোডাকশনের ম্যাথ করার আগে অবশ্যই তোমাদের আগের কাউন্টের লেকচারগুলি ফলো করে আসতে হবে, পড়ে আসতে হবে। যে কোন কাউন্টের লেংথের ইউনিট কি, কাউন্ট বলতে কি বোঝানো হচ্ছে। এগুলি যদি না জানো তাহলে আমি কাউন্ট কিন্তু চেঞ্জ করে দিলেই তোমরা ঝামেলায় পড়ে যাবা। তো that means the weight of 30 into 840 yards yarn is 1 pound. তার মানে দাঁড়ালো এটা যে 1 পাউন্ড ইয়ার্নের 30 NE ইয়ার্ন মানে হচ্ছে আমি যদি 1 পাউন্ড 30 NE ইয়ার্ন নেই তাহলে 840 গজ দৈর্ঘ্যের 30 টা হ্যাঙ্ক পাওয়া যাবে। এটা হচ্ছে 30 NE এর মানে। যদি আমি বলি 40 NE ইয়ার্ন মানে কি, তার মানে হচ্ছে 1 পাউন্ড যদি নেই তাহলে 840 গজ দৈর্ঘ্যের 40 টা হ্যাঙ্ক বানানো যাবে ওই 1 পাউন্ড ইয়ার্ন দিয়ে। তাহলে আমি যদি একটু ঘুরায় বলি যে আচ্ছা 1 পাউন্ড দিলে 30 NE ইয়ার্ন নিলে আমি যদি 1 পাউন্ড 30 NE ইয়ার্ন নেই তাহলে যদি 840 গজ দৈর্ঘ্যের 30 টা হ্যাঙ্ক পাওয়া যায় তাহলে এই 30 টা হ্যাঙ্কের টোটাল কতটুকু দৈর্ঘ্যের ইয়ার্ন আছে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 30 into 840 ইয়ার্ডস। কেন? কারণ হচ্ছে একটা হ্যাঙ্কের মধ্যে ইয়ার্ন 840 কেজি, 840 গজ, আর 30 টা হ্যাঙ্কের মধ্যে ইয়ার্ন হবে হচ্ছে 30 into 840 গজ। ওইটাই এখানে লেখা হয়েছে যে the weight of 30 into 840 yards yarn is 1 pound. The weight of 30 into 840 yards yarn is 1 pound. আর এটা একটু উল্টায় লেখা হয়েছে। আমি পাউন্ডটা ডান দিকে রেখেছি কারণ আমি আসলে ওয়েটই বের করতে চাই। এজন্য ওটা ডান দিকে। তাহলে ১ গজে কত? আর ওই একদিনে যত গজ ইয়ার্ন প্রোডাকশন করেছিলাম 333,95160 ইয়ার্ডস, এত গজে কত পাউন্ড ওয়েট হবে সেটা বের হয়ে যাবে। আর পাউন্ডকে 2.2046 দিয়ে ভাগ দিয়েছি আমরা কেজিতে কনভার্ট করার জন্য। কারণ আমরা জানি ১ কেজি ইজ ইকুয়াল টু 2.2046 পাউন্ড। 1 কেজি ইজ ইকুয়াল টু 2.2046 পাউন্ড আমরা জানি। তাহলে টোটাল রেজাল্ট হয়ে যাবে হচ্ছে 591 কেজি। এই হচ্ছে মোটামুটি আমাদের রেজাল্ট। এখন যদি এখানে আমি একটু দ্রুত বলে গেলাম কারণ এই অঙ্কগুলো আমাদের আগে অনেকবার করা হয়েছে। তো তোমরা একটু বলো কোনো সমস্যা আছে কিনা? সেটা নিয়ে আমরা কথা বলি লম্বা সময়। যদি কোনো কিছু না বুঝে থাকো। কোনো কিছু বুঝো না এমন আছে কি দেখো তো? নাকি সবগুলি বুঝেছো? কোনো প্রশ্ন আছে এখান থেকে? একটু দেখো ১ মিনিট। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার অঙ্কের ইয়ারটাকে একটু জানতে চাই। জি। প্রত্যেকটা সংখ্যা আমরা কেন লিখেছি, কেন উপরে গেল, কেন নিচে গেল এগুলিও কিন্তু বুঝে নিতে হবে। স্যার ওই 30 এনে মানে হচ্ছে 840 দৈর্ঘ্যের 30টা ইয়ে আছে স্যার। হ্যাঁ, হ্যাঙ্ক তাই না পাবো। স্যার? জি স্যার। ১ পাউন্ড ইয়ার্ন যদি নেই 30 NE মানে হচ্ছে 30 NE ইয়ার্ন যদি আমি 1 পাউন্ড নেই তাহলে 840 গজ দৈর্ঘ্যের 30 টা হ্যাঙ্ক পাওয়া যাবে। একটা হ্যাঙ্কের দৈর্ঘ্য যদি 840 গজ হয় তাহলে 30 টা হ্যাঙ্কের টোটাল দৈর্ঘ্য কত? 30 into 840 গজ। জি স্যার।
কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি। যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে চলে যাব এখন ইয়ার্ন রিং ফ্রেম থেকে আমরা কি কি পড়বো একটু লিখে নাও। জি স্যার। 1 থেকে 6, তারপরে হচ্ছে 10 থেকে 12, তারপরে স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। শেষ করি 18, 19। স্যার একটু আরেকবার বলবেন? 1 থেকে 6, হুম। তারপর হচ্ছে 10 থেকে 12, তারপরে হচ্ছে 18, 19। 1 থেকে 6, 10 থেকে 12, 18, 19। হ্যাঁ, এবার প্রশ্ন করো। স্যার আমরা টেকনিক্যাল ডাটাটা কিন্তু পড়ি নাই। হ্যাঁ, পড়ি নাই, সমস্যা নেই। এটা আর টেকনিক্যাল ডাটা পড়া লাগবে না। টেকনিক্যাল ডাটা বহুত পড়া হয়েছে অনেক মেশিনের, ওরকমই হবে, বই থেকে দেখে নিও। জি স্যার। তারপর সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। সমস্যা হবে না আশা করি। সবগুলি টেকনিক্যাল ডাটা একই ধাঁচের, বিশেষ করে রোভিং ফ্রেমের জি সাথে স্যার, আমার মিল সমস্যা নেই। থাকবে। আশা করি সমস্যা হবে না। জি স্যার। বলো, কোনো সমস্যা থাকলে বলো। কে যেন কি একটা জিজ্ঞেস করতে চাইলে? স্যার জি। স্যার সমস্যা না বলতে গেলে স্যার ক্লাসগুলো কি স্যার আমরা কি গুগল স্কুলে পাবো? এ বেটা, তোর নাম কি? স্যার জুনায়েদ হাসান। জুনায়েদ হাসান। স্যার ইউটিউবে দেয় স্যার। হ্যাঁ, স্যারের ইউটিউবে চ্যানেল আছে। ইউটিউবে চ্যানেল হ্যাঁ, আছে স্যার। ইউটিউবে আমরা দিয়ে দিচ্ছি। ও জানে না, ও মনে হয় ক্লাস আজকে প্রথম করতে আসছে, বুঝছো? আর কালকে চেক করছিলাম যে 181 T4 এ 7টা ভিডিও দিছেন, কিন্তু ক্লাস তো আরো অনেক বেশি হচ্ছে। কোন কোন ক্লাস? স্যার এই ক্লাস মানে আপলোড দিছেন, 7টা ভিডিও আপলোড দিছেন। কোন সেকশন বলো? TE4 থিওরি না ল্যাব? ল্যাব, সরি স্যার, থিওরি। থিওরি। দেখে আসি তো কি সমস্যা। না, আমার তো যতটুকু জানা একটা মাত্র ক্লাস আপলোড দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে এই মঙ্গল আর বুধবার। এছাড়া তো সবগুলি দিয়ে দেওয়ার কথা। তুমি মনে হয় ল্যাব ক্লাসের দেখছো। না স্যার, ল্যাব তো দেখুন। আচ্ছা, আবার দেখতে হবে। দাঁড়াও, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ল্যাবটাই দেখছো, আমি তোমরা দেখাই শেয়ার করে। তুমি তো আমার মাথায় বাড়ি দিয়ে দিছিলে একটা। এই তো 124। হ্যাঁ, এই যে থিওরিতে লেকচার হচ্ছে 13টা। ও ঠিক আছে, আর ল্যাবের মধ্যে লেকচার হচ্ছে 7টা। তুমি ল্যাবটা দেখছো ভুল করে। আচ্ছা। আচ্ছা, আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা হচ্ছে পরবর্তী লেকচার যেটা ওয়াইন্ডিং এ চলে যাব। আমরা জানি যে রিং ফ্রেম যখন শেষ হয়ে যায় ইয়ার্ন বানানো, রিং ফ্রেমে কিন্তু একটা কাজ যেটা হয় সেটা হচ্ছে আমরা রোভিং থেকে হচ্ছে ছোট একটা প্যাকেজে কনভার্ট করি। অর্থাৎ রোভিং থেকে আমরা ইয়ার্নে কনভার্ট করি সত্য, কিন্তু এই কনভার্সনটা হচ্ছে কেবলমাত্র আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ছোট একটা প্যাকেজে কনভার্ট করি। আমরা কিন্তু এখান থেকে বড় কোনো প্যাকেজ হচ্ছে তৈরি করি না। তো এই যে আমরা ছোট একটা প্যাকেজে হচ্ছে বানাই, এটার কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই ছোট রিং ববিনটাকেই, যেমন আমি এই যে নিচে ছবি দিয়ে রেখেছি একটা রিং ববিনের ছবি। তো এই ছোট্ট রিং ববিনটাকে আমরা যদি নিয়ে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর জন্য চলে যাই, তাহলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে খুব দ্রুত আমাকে প্যাকেজ চেঞ্জ করা লাগবে।
হ্যাঁ, ফ্যাব্রিক বানাতে গেলে অল্প হচ্ছে 100 গ্রাম 200 গ্রাম ইয়ার্ন শেষ হয়ে গেল। তারপরে আবার হচ্ছে আমাকে তোমার প্যাকেজ চেঞ্জ করা লাগবে। তো এত দ্রুত প্যাকেজ চেঞ্জ করে গেলে তো আমাদের প্রোডাকশন খুব হ্যাম্পার হবে। এই কারণেই ১ম আইডিয়া করা হয়েছিল যে না, আমরা ছোট, ছোট প্যাকেজ নিব না। আমরা হচ্ছে বড় একটা প্যাকেজ দিয়ে ফ্যাব্রিক বানাতে শুরু করব। তখন এই কাজটা করা হয়েছিল যে একবারে মনে করো ১৫টা, ২০টা, ২৫টা রিং ববিনের ইয়ার্নকে একসাথে জোড়া দিয়ে একটা বড় প্যাকেজ তৈরি করা। সেই বড় প্যাকেজটাকে বলা হয় হচ্ছে কোন। নিচে একটু একটা কোণের মতো ছবি দেওয়া আছে। একেকটা কোণের ওজন কিন্তু হতে পারে প্রায় ২.৫ থেকে ৩ কেজি। ঠিক আছে? যেখানে হয়তোবা একটা রিং ববিন ওজন হবে ১০০ থেকে ২০০ গ্রাম। তো সুতরাং কোণের আকৃতিটা অনেক বড় হয়। তো প্রাথমিক সময় হচ্ছে এটাই উদ্দেশ্য ছিল যে আমরা একটা ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ বানাবো। আর বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু পরবর্তী সময় যেটা হলো, পরবর্তী সময় আমাদের এই ওয়াইন্ডিং মেশিনের, অর্থাৎ এই যে এই ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজে ইয়ার্ন পেঁচানোর জন্য বা একটা কোণ তৈরি করার জন্য যেই মেশিন, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াইন্ডিং মেশিন বা অটো কোনিং মেশিন। তো এই ওয়াইন্ডিং মেশিন বা অটো কোনিং মেশিনের প্রথম যুগে কিন্তু তার কাজ শুধু এইটুকুই ছিল যে হচ্ছে সে একটা রিং ববিন থেকে একটা বড় কোণ প্যাকেজ সে বানাবে। কিন্তু হচ্ছে পরবর্তী সময়ে এই বড় প্যাকেজ যখন সে হচ্ছে বানাতে গেল, তখন এর মধ্যে আরো কিছু কাজ যোগ করা হয়। আরো কিছু কাজ যোগ করা হলো। সেই কাজগুলি কি, কি? সেই কাজগুলি হচ্ছে, যেমন সবার ১ম যেটা করা হলো যে ইয়ার্নের ফল্ট দূর করার হচ্ছে একটা ব্যবস্থা যোগ হলো, এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস। আমরা একটু পরে ভিডিও দেখব। সেটা হচ্ছে ধরা যাক ইয়ার্নের কোনো একটা জায়গায় যদি অতিরিক্ত কোনো থিক প্লেস থেকে থাকে, অতিরিক্ত থিন কোনো প্লেস থেকে থাকে, কিংবা যদি কোনো ন্যাপস থেকে থাকে, কিংবা কোনো হচ্ছে বড় ধরনের ইম্পিউরিটিস থাকে, তখন আমাদের এই ওয়াইন্ডিং মেশিনে এই ফল্ট গুলিকে কেটে ফেলে দেওয়ার ব্যবস্থা আছে। তো এটা খুব চমৎকার একটা জিনিস। তারপরে হচ্ছে এখানে আমাদের ওয়াক্সিং করার ব্যবস্থা আছে। অর্থাৎ ইয়ার্নটা যখন কোণে পেঁচাবে তার আগে সে একটা ওয়াক্সের টুকরা, অর্থাৎ একটা মোমের টুকরার উপর দিয়ে সে পাস করবে, যেন একটা ওয়াক্সের খুব হালকা একটা লেয়ার যেন ইয়ার্নের উপর দিয়ে যায়। এবং একই সাথে ইয়ার্নের কোয়ালিটিটা ইমপ্রুভ করা। কোয়ালিটি ইমপ্রুভ হবে কিভাবে? ওই যে আমরা যদি স্পিনিং এর ফল্ট গুলিকে রিমুভ করে দিতে পারি, কেটে ফেলে দিতে পারি, তাহলেই কিন্তু আমার কোয়ালিটি বাড়বে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, ওয়াইন্ডিং মেশিনে যদিও ফল্টকে কেটে ফেলে দেওয়া যায়, তার মানে কিন্তু এই না যে আমি পিছন থেকে চোখ বন্ধ করে ইয়ার্ন বানাবো, কোনো ধরনের ফল্টের ব্যাপারে ভ্রুক্ষেপ করব না। আমি যদি মনে করি যে ফল্ট হলে সমস্যা কি, কার্ডিং এ, ড্রয়িং এ, রোভিং এ ফল্ট হলে সমস্যা কি, ওয়াইন্ডিং এ গিয়ে তো কাটতেই পারবো, তাহলে কিন্তু আমার প্রচুর পরিমাণ ম্যাটেরিয়াল লস হবে। কারণ হচ্ছে আমি ওয়াইন্ডিং এ এসে যেই পরিমাণ ফাইবারকে কেটে ফেলে দিব, যেই পরিমাণ ইয়ার্নকে কেটে ফেলে দিব, এই পরিমাণ ম্যাটেরিয়াল কিন্তু পুরোপুরি লস। এদেরকে আমি আপাতত এই ইয়ার্নের লটে কোনোভাবেই কিন্তু ব্যবহার করতে পারবো না। এবং পরবর্তীতেও যদি আমি তাকে রিসাইকেল করে ব্যবহার করি, তাহলে ভালো মানের ইয়ার্ন এই রিসাইকেল ফাইবারে দিয়ে বানানো যাবে না। কারণ এই ফাইবারের স্ট্রেংথ খুবই কম থাকে। এই ইয়ার্ন থেকে আমি যদি রিসাইকেল করে পুনরায় ফাইবার বানাই, অর্থাৎ ওয়েস্ট হয়ে যাওয়া ইয়ার্ন থেকে, তাহলে সেই ফাইবার স্ট্রেংথ খুবই কম থাকে। এজন্য বেশি পরিমাণে ব্যবহারও করা যায় না। অর্থাৎ এক অর্থে আমরা ধরে নিতে পারি ওয়াইন্ডিং থেকে আমি যেই ফল্ট গুলোকে কেটে ফেলে দিচ্ছি, এগুলি আমাদের বেশ ভালো ধরনের লস। সেজন্য চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ওয়াইন্ডিং এ এই কেটে ফেলে দেওয়ার পরিমাণটা কমানো যায়। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। তো যাই হোক, ওয়াইন্ডিং নিয়ে তাহলে বেসিক কিছু কথাবার্তা আমরা জানলাম যে শুধুমাত্র বড় প্যাকেজ তৈরি করা তার উদ্দেশ্য না, বরঞ্চ হচ্ছে ইয়ার্নের ফল্ট গুলিকে কেটে ইয়ার্নের কোয়ালিটিটাকে একটু ভালো করাটাও ওয়াইন্ডিং মেশিনের একটা অনেক বড় কাজ। বরঞ্চ অটোমেশনের কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু হচ্ছে ভূমিকাটাই বড়। হ্যাঁ, কোডিং করাটা যতটা না হচ্ছে কঠিন কাজ, তার চেয়ে অনেক কঠিন এবং জটিল টেকনিক্যাল কাজ হচ্ছে ফল্ট গুলিকে কেটে ফেলে দেওয়া। তো এখন আমরা একটা ওয়াইন্ডিং মেশিনের ডিফারেন্ট পার্টস সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যে ওয়াইন্ডিং মেশিনের বেসিক পার্ট গুলি কি, কি? এটা একটু আমরা জানার চেষ্টা করব। স্যার হ্যাঁ, বলো। কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে বলতে পারো আমাকে। স্যার আমাদের ল্যাবে স্যার ফেব্রিক ইঞ্জিনিয়ারিং 1 এ স্যার আমরা ওয়াইন্ডিং মেশিন দেখেছিলাম স্যার। কোন কোথায়? ওয়াইন্ডিং মেশিন স্যার? ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। ল্যাবে স্যার আমরা ওই হচ্ছে ওয়াইন্ডিং মেশিন দেখেছিলাম, হচ্ছে কোন ওয়াইন্ডিং মেশিন, পার্ন ওয়াইন্ডিং মেশিন। হুম, হুম, তো হুম। ওখানে তো স্যার আমরা ওই যে আপনি একটু আগে বললেন যে ইয়ার্নের ফল্ট হুম, হুম, রিমুভ করা হয়, হুম, হুম, পাশাপাশি হচ্ছে আপনার কিছু ওয়াক্সের লেয়ার দেওয়া হয় হুম, স্যার। হুম। ওখানে আমরা এগুলো স্যার দেখতে পাইনি স্যার। ওগুলা হচ্ছে পুরাতন আমলের ওয়াইন্ডিং মেশিন ছিল।
পার্ন ওয়াইন্ডিং তো স্যার এটা বেসিক্যালি কবে থেকে শুরু হয়েছে স্যার এই আপনার এটা বহু আগের জিনিস। এই মনে করো এই জিনিসটা মোটামুটি এই ইয়ার্ন ফল্ট ডিটেক্ট করা, না এই যে ইয়ার ফোন ডিটেক্টরের পাশাপাশি হচ্ছে আপনার ওয়াক্সের লেয়ার দেওয়া, এগুলি মোটামুটি 60-70 সালের থেকেই। তাহলে ল্যাবে মেশিন কি স্যার এর চেয়েও পুরনো? না, এটা হচ্ছে ফ্যাব্রিকের ওয়াইন্ডিং। ফ্যাব্রিকের ওয়াইন্ডিং এর জন্য হ্যাঁ, ল্যাবের মেশিনে তোমরা মনে হয় দেখেছো যে শুধুমাত্র কোনিং করে, তাই না? জি স্যার কোন হ্যাঁ, শুধুমাত্র কোনিং করে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে লোকালি ব্যবহার করে আরকি। একদম যেটা কি বলে শুধু কোনিং। মনে করো যে আ লুঙ্গি বানাবে বা যে গামছা বানাবে এই ধরনের বা লোকাল কোনো প্রোডাক্ট বানাবে তাদের তো এত থিক প্লেস থিন প্লেস নিয়ে মাথা ব্যথা নাই। তুমি যে গামছা কিনছো তো গামছায় কি দেখছো চোখ দিয়ে যে ইয়ার্ন এর কোথাও কোনো নট আছে কিনা বা হচ্ছে থিক প্লেস আছে কিনা? দেখো নাই তো? তো না স্যার। হ্যাঁ, তো ওই ধরনের লোকাল মার্কেটের ইয়ার্ন এর জন্য এই তোমার দরকার নাই। কিন্তু হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির জন্য এটার কোনো মানে বিকল্পই নেই, লাগবেই। যদি এক্সপোর্ট কোয়ালিটির ওয়াইন্ডিং হয় তাহলে এটা লাগবেই। ওয়াক্সিংটা কি করা হয় স্যার এই যে স্ট্রেংথ বাড়ানোর জন্য ইয়ার্নের? মূলত আসলে স্ট্রেংথ না, এটাতে হচ্ছে ইভেননেসটা বুঝতে সুবিধা হয়, ইভেননেসটা মেজার করতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা স্যার হ্যাঁ, বলো। আরেকটু ডিস্টার্ব করি স্যার জি, আপনাকে আরেকটা অবশ্যই। প্রশ্ন হ্যাঁ, করি। হ্যাঁ, সমস্যা নেই। প্রশ্ন তুমি নির্দ্বিধায় করবা সবসময়। স্যার এইখানে স্যার আপনার ফেব্রিকের স্যার দুইটা হচ্ছে একটা হচ্ছে হরাইজন্টালি থাকে একটা ইয়ার্ন, আরেকটা হচ্ছে ভার্টিক্যালি থাকে। যেটা স্যার ভার্টিক্যালি থাকে সেই ইয়ার্নটা স্যার মূলত হচ্ছে ওয়াক্স বেশি করা হয়, কারণ সেটার মধ্যে টেনশন থাকে, হুম, টেনশন হয়, সেক্ষেত্রে স্যার এটা স্ট্রেন্থ বাড়ানোর জন্য করে। কিন্তু স্যার এখানে যে আমরা স্যার ওই রিং ফ্রেম থেকে যে স্যার আমরা ওই ওয়াইন্ডিং এ যাচ্ছি, ওয়াইন্ডিং এ যাওয়ার পরে যে স্যার ওয়াক্স এর লেয়ার দিয়ে দিচ্ছে স্যার, এই ক্ষেত্রে তো আপনার মনে হয় কস্টিংটা বেশি আসতেছে। যেমন হচ্ছে স্যার আমরা এই ইয়ার্ন যদি হরাইজন্টাল বা ভার্টিক্যাল যে ক্ষেত্রে ইউজ করি, কারণ আগে থেকে হুম, তো হুম, স্যার ওয়াক্স এর লেয়ার দেওয়া আছে স্যার। হুম, হুম। এখানে আসলে ওয়াক্স লেয়ার দেওয়ার একটা অনেক বড় কারণ হচ্ছে যে যেন আমাদের অযথা ইয়ার্নের মধ্যে যে হেয়ারি ফাইবার গুলি ছিল, এই হেয়ারি ফাইবার গুলি যে যখন আমি ওয়াক্স দেব তখন এই হেয়ারি ফাইবারের পরিমাণটা কমে আসবে এবং আমার ইভেননেসটা বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে যেই সেন্সর আছে আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। এখানে হচ্ছে একটা সেন্সর বসানো থাকে। এই সেন্সরটা ইয়ার্নের ইভেননেস কে হচ্ছে মেজার করে। তখন তার জন্য ইভেননেস মেজার করাটা সহজ হয়। আর এই ওয়াইন্ডিং মেশিনে আমরা হচ্ছে যদি তোমার মনে করো উম নিট ফ্যাব্রিকের জন্য ইয়ার্ন এবং ওভেন ফ্যাব্রিকের জন্য ইয়ার্ন, এটার মধ্যে আমরা এখানে পার্থক্য করি হচ্ছে রিং ফ্রেমে। রিং ফ্রেমে হলে আমরা হচ্ছে টুইস্টটা যদি ওভেন ইয়ার্ন হয় তাহলে টুইস্ট বেশি দেই, নিট ইয়ার্ন হলে টুইস্ট কম দেই। ওই জায়গায় পার্থক্য করা হয়, কিন্তু ওয়াক্সিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয় না। ওভেন এবং নিট ইয়ার্ন দুইটাকেই ওয়াক্সিং করা হয়। প্রশ্ন করো তোমার যদি ক্লিয়ার না হয়। স্যার থ্যাংক ইউ স্যার। আমি শুধু শুধু প্রশ্ন করি, সবাই কি জানি কি ভাবে স্যার, না, না, কিছু ডিস্টার্ব ভাববে না, করতেছে। তুমি প্রশ্ন করো, সমস্যা নেই, প্রশ্ন করো। না স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বা প্রশ্ন করতে আরেকজন কি ভাবে এটা দিয়ে দেখলে তোমার চলবে নাকি? এটা দেখলে পোষাবে না। তোমার প্রশ্ন করার তুমি করে যাবা। আচ্ছা, তো এখন স্যার আমার মনে হয় যে হ্যাঁ, আমি একাই বুঝতেছি না, সবাই মনে হয় বুঝতেছে। না, 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 বরঞ্চ উল্টা। বাকিরা বুঝার চেষ্টা করতেছে না, তুমি বুঝার চেষ্টা করতেছো। বাকিরা সবাই জিদ করে বসে আছে হয়তো, অনেকেই, সবাই না, কেউ কেউ আরকি। তো এখন আমরা হচ্ছে একটা ওয়াইন্ডিং মেশিন এখন দেখবো এবং এটা মোটামুটি না, বেশ ভালোই আধুনিক জমানার ওয়াইন্ডিং মেশিন। তো খুবই অসাধারণ জিনিস ওয়াইন্ডিং মেশিন একটা। হাই স্পিড ওয়ার্পিং টাইপের কিছু স্যার এটা? না, এটা ওয়ার্পিং না তো। ওয়ার্পিং এর কাজ তো হচ্ছে ওয়ার্পার বিমে পেঁচানো। এটা হচ্ছে যে ছোট প্যাকেজ, দেখো ভিডিওতে দেখা যাচ্ছে নিচে রিং ববিন আর উপরে হচ্ছে বড় একটা কোণ। এই রিং ববিন থেকে অনেকগুলি রিং ববিন মিলে একটা বড় কোণ তৈরি করাটাই হচ্ছে এই ওয়াইন্ডিং মেশিনের কাজ। একই সাথে সে হচ্ছে তোমার হচ্ছে ফল্টও রিমুভ করে ফেলতে পারে। এটা হচ্ছে তার মূল বৈশিষ্ট্য, যে আধুনিক ওয়াইন্ডিং মেশিন শুধু যে কোণ বানায় তা না, সে ফল্ট রিমুভ করতে পারে। কিভাবে? কেচি দিয়ে কেটে ফেলে। এখন এখানে আরেকটা ম্যাজিক হলো, এই যে কেচি দিয়ে কাটে, মনে করা হচ্ছে এই আমি কেচি দিয়ে একটা তার কেটে ফেললাম, একটা সুতা কেটে ফেললাম, তাহলে সুতাটা দুই ভাগ হয়ে গেল। এখন কেচি দিয়ে যখন কাটবো এরপরে জোড়া তো লাগাতে হবে। জোড়া লাগানোর সময় আমি যদি গিট্টু দেই তাহলে তো আরেকটা থিক প্লেস তৈরি হয়ে গেল। এটা একটা সুতা, এটা একটা সুতা, দুইটাকে মিলে গিট্টু দিলাম। তাহলে যে জায়গায় একসাথে হলো এই দুইটা সুতা, তখন সেই জায়গায় আরেকটা থিক প্লেস তৈরি হয়ে গেল না? তাহলে তো লাভ কি? তো এই ওয়াইন্ডিং মেশিন গুলি এমন ভাবে সুতাকে জোড়া লাগায় যে হচ্ছে
যে জায়গায় জোড়া লাগানো হলো পিসিং পয়েন্টে কোনো ধরনের থিকনেস তৈরি হবে না, মানে চোখে দেখে বোঝাই যাবে না যে হচ্ছে এখানে যে পিসিং করা হয়েছে, অর্থাৎ এখানে জোড়া লাগানো হয়েছে। এটাকে বলা হয় স্প্লাইসিং। তো এখানে আমরা হচ্ছে এই জন্য আস্তে আস্তে জানার চেষ্টা করব। যেমন ওয়াইন্ডিং মেশিনটা আমরা আগে একটু দেখি, তোমাদেরকে আমি একটু সাউন্ডটাও শেয়ার করি, শুনতে ভালো লাগবে। আচ্ছা, তো এখন ধীরে ধীরে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। মোটামুটি একটা চোখে দেখলাম যে এটা দেখতে কিরকম হয়। এটা তো প্রচন্ড জোরে সাউন্ড হয়। জি জি, আমাদের রিং সেকশনেও প্রচন্ড সাউন্ড হয়, তারপরে এদিকেও প্রচন্ড সাউন্ড হয়। স্পিনিং এ তো প্রচুর সাউন্ড হয়, স্পিনিং উইভিং এই জায়গাগুলোতে আসলে প্রচুর সাউন্ডের জায়গায়। তো এখন হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলির সাথে পরিচিত হই। যেমন সবার প্রথমে হচ্ছে এখানে বলা হচ্ছে ক্রেডেল। ক্রেডেল হচ্ছে আমাদের ওয়াইন্ডিং মেশিনের এই যে যেমন এখানে আমরা একটা মাত্র হচ্ছে হেড দেখাচ্ছি, একটা মাত্র ড্রাম দেখাচ্ছি। এখানে উপরে দেখো কোন প্যাকেজটাকে দেখা যাচ্ছে, উপরে একটা কোন প্যাকেজটা যেখানে আটকানো থাকবে সেটাই হচ্ছে আমাদের ক্রেডেল। এখানে ক্রেডেলের মধ্যেই হচ্ছে কোন প্যাকেজটা আটকানো থাকবে। তো আমাদের ভিডিওতে কি ক্রেডেল বোঝা যাবে কিনা, বোঝা গেলে আমি দেখাই দিব। এই যে এখানে এই জায়গাটায় হচ্ছে আটকানো, যেখানে কিছু হ্যান্ডেল আছে। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে এখানে ক্রেডেল, এটা একটা ক্রেডেল। এই ক্রেডেলের এখানে হচ্ছে প্যাকেজটা বসানো থাকে। তো পরে দেখি ওরা ক্রেডেল সম্পর্কে কি বলেছে। ক্রেডেল সম্পর্কে বলেছে হচ্ছে যে ম্যাগজিন, সরি, its function to provide setting to cone having package holders. It lies on upper part of the machine on the drum. অর্থাৎ এটা হচ্ছে প্যাকেজকে হোল্ড করবে এবং মেশিনের ড্রামের উপরে সে রেখে দিবে। আর নিচের যে 2 নম্বরে যে ড্রাম তো তোমরা আগে থেকে চিনো না, কোনিং মেশিন যেহেতু দেখছো। ড্রামটা বোধহয় তোমরা চিনো নাকি, ক্রেডেল এবং ড্রাম, বলো তো। ক্রেডেল আর স্যার ক্রিলের মধ্যে পার্থক্যটা কোথায় স্যার? আচ্ছা, ক্রিল হচ্ছে মূলত আমরা মেশিনের ফিট প্যাকেজকে যেখানে রাখি সেটা হচ্ছে ক্রিল, ঠিক আছে। আর ক্রেডেল হচ্ছে একটা হোল্ডারের মতো কাজ করবে। এক এক জায়গায় এটার কাজ এক এক রকম, কিন্তু আবার ওই যে ড্রাফটিং জোনের ক্রেডেলের কাজ হচ্ছে টেনশন অ্যাপ্লাই করা টপ অ্যাপ্রনকে। আর এখানে হচ্ছে সে স্যার প্যাকেজকে এখানে হোল্ড এটার করবে, কাজ কি? এখানে সে প্যাকেজকে হোল্ড করতেছে। এই যে এখানে এইটুকু জায়গায় যে কোন প্যাকেজ ছিল, কোন প্যাকেজটাকে সে হোল্ড করতেছে। এবং 2 নম্বরে হচ্ছে আমাদের ড্রাম। ড্রাম তো আমরা জানি যে এই ড্রামের উপরই মূলত হচ্ছে এই ড্রাম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ছোট্ট করে একটা ছবি দেওয়া আছে। এই ড্রামের উপরই মূলত হচ্ছে ইয়ার্নের প্যাকেজগুলিকে বসানো হয়। এখানেও যেরকম ইয়ার্নের প্যাকেজের উপরে হচ্ছে ড্রামটাকে বসানো হয়েছে। যে আমি একটু জুম করেছি, এই ইয়ার্নের প্যাকেজের নিচেই ড্রাম। আমি তীর চিহ্ন দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে একটা ড্রাম। এবং এই ড্রামগুলির হয় এরকম যে তাদের গায়ে কিন্তু খাঁজ কাটা থাকে। এই ড্রামের গায়ে হচ্ছে খাঁজ কাটা থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুভ। এই ড্রামগুলির গায়ে যেই খাঁজ কাটা, এই ড্রামগুলিকে আমরা বলি হচ্ছে গ্রুভ। এবং কেন হচ্ছে ইয়ার্নের গায়ে, এই ড্রামের গায়ে গ্রুভ লাগবে? কারণ তোমাদের নিশ্চয়ই ওয়াইন্ডিং এর মধ্যে তোমরা পড়েছো যে ক্রস ওয়াইন্ডিং, প্যারালাল ওয়াইন্ডিং, মনে আছে? তো সেই হচ্ছে ক্রস ওয়াইন্ডিং বা প্যারালাল ওয়াইন্ডিং, সেটা নির্ভর করবে হচ্ছে এই গ্রুভের উপরে। এই গ্রুভের কারণে, ড্রামের এই গ্রুভের কারণে হচ্ছে ওই প্যাকেজের মধ্যে কি ধরনের ওয়াইন্ডিং হবে সেটা হচ্ছে নির্ভর করবে। এরপরে হচ্ছে ম্যাগাজিন। আমাদের কোন ওয়াইন্ডিং মেশিনে বা এই ওয়াইন্ডিং মেশিনে তোমার হচ্ছে 2 ধরনের পদ্ধতি আছে। স্যার গ্রুপগুলা কেন করা থাকে? গ্রুভ করা থাকে হচ্ছে আমার ওই যে প্যারালাল ওয়াইন্ডিং নাকি ক্রস ওয়াইন্ডিং, এটা নির্ভর করে হচ্ছে গ্রুভের ডিজাইনের উপরে।
এটা নির্ভর করে হচ্ছে ডিজাইনের উপরে। কারণ এই যে দেখো তুমি এই প্যাকেজ কোণ যেটা আছে এই কোণটাকে কিন্তু বসানো হয়েছে হচ্ছে এই ড্রামের উপরে, এবং যখনই ইয়ার্ন পেঁচানো হয় ইয়ার্ন কিন্তু কোণের গায়ে পেঁচায়, তো কোণটা যে ঘুরবে সে কিন্তু নিজে নিজে ঘুরতে পারে না। কোণ ঘুরানোর কিন্তু আলাদা করে কোনো মোশনের ব্যবস্থা নাই। এই কোণটাকে রেখে দেওয়া হয় এই ড্রামের উপরে। মেশিনের থেকে মোশন নিয়ে এই ড্রামটা ঘুরে, আর ড্রামের সাথে যেহেতু উপরেও দেখা যাচ্ছে যে কোণের একটা সারফেস কন্টাক্ট আছে, ড্রামের সাথে সারফেস কন্টাক্টের কারণে হচ্ছে কোণটাও ঘুরতে থাকে। আর কোণের মধ্যে ইয়ার্ন পেঁচায়, এই যে এই গ্রুভ বরাবর হচ্ছে কোণের মধ্যে ইয়ার্ন পেঁচায়। সুতরাং এখানে হচ্ছে ক্রস ওয়াইন্ডিং হবে কি প্যারালাল ওয়াইন্ডিং, এটা কিন্তু নির্ভর করে হচ্ছে আমার ড্রামের উপরে। বোঝা যাচ্ছে? জি স্যার। আমি একটুখানি ব্রেক নিচ্ছি, আমি একটু জরুরি ফোন রিসিভ করবো। তাহলে তিনটা জিনিস আমরা জানলাম। একটা হচ্ছে ক্রেডেল, আরেকটা হচ্ছে ড্রাম, আরেকটা হচ্ছে আচ্ছা ম্যাগাজিনটা আমরা এখনো বলি নাই। এখন এই যে একটা হচ্ছে আমরা ওয়াইন্ডিং মেশিন দেখতে পাচ্ছি। তো এই যে এক একটা ড্রাম কিন্তু সে এক একটা কোণকে হোল্ড করতে পারে। এক একটা ড্রাম থেকে এক একটা কোণ হচ্ছে মোশন পাবে। ওয়াইন্ডিং মেশিনের ক্ষেত্রে আমরা একটা মেশিন সাইজ কতটুকু, যেমন রিং ফ্রেম, রোভিং ফ্রেম, আমরা যদি বলি একটা রিং ফ্রেমের সাইজ কতটুকু বা ক্যাপাসিটি কত বা রোভিং ফ্রেমের ক্যাপাসিটি কত, এটা বোঝার জন্য আমরা যে টার্মটা ব্যবহার করতাম সেটা ছিল নাম্বার অফ স্পিন্ডল। নাম্বার অফ স্পিন্ডল যত বেশি মেশিন কিন্তু তত বড়। তো আমাদের ওয়াইন্ডিং মেশিনের ক্ষেত্রে আমরা যে টার্মটা ব্যবহার করি সেটা হচ্ছে নাম্বার অফ ড্রাম, যে এই ড্রাম কতগুলি, কারণ একটা ড্রাম মানেই একটা কোণকে প্রসেস করা হচ্ছে। সাধারণত আমাদের ওয়াইন্ডিং মেশিনে হচ্ছে রেগুলার রেঞ্জ হচ্ছে 120টা ড্রাম, 120 ড্রাম থাকে হচ্ছে এক একটা ওয়াইন্ডিং মেশিনে। এর চেয়ে বেশিও হতে পারে, 120টা হচ্ছে কমন রেঞ্জ। তো এই 120টা ড্রামের ক্যাপাসিটি যখন হয়, তো একটা কোণে যে আমরা পেঁচাই, একটা কোণের মধ্যে আমরা যে রিং ববিন গুলিকে পেঁচাবো, রিং ববিন গুলিকে মেশিনে ফিট দেওয়ার দুইটা পদ্ধতি আছে। অর্থাৎ আমি আবারও কথাটা বলি, ওয়াইন্ডিং মেশিন তো আমরা কোণ বানাই, ফিট প্যাকেজ কি সেখানে? ফিট প্যাকেজ হচ্ছে রিং ববিন, ডেলিভারি প্যাকেজ হচ্ছে কোণ। তো এই রিং ববিন গুলিকে ফিট দেওয়ার জন্য দুই ধরনের পদ্ধতি। একটা হচ্ছে যে এই যে এখানে তোমরা মেশিনের এই জায়গাটায় নিচে তীর চিহ্ন দিয়ে দেখাই, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে মেশিনের এই জায়গাটায়, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ একটা কেস আছে। এই কেসের মধ্যে হচ্ছে বেশ কতগুলি রিং ববিন আগে থেকে রেখে দেওয়া। এখান থেকেই একের পর এক রিং ববিনকে প্রসেস করা হতে থাকবে। তো এই যে একটা কেস যেটা দেখা যাচ্ছে, এই কেসের মধ্যে যে রিং ববিন গুলিকে রাখার ব্যবস্থা আছে এটাকে বলা হচ্ছে ম্যাগাজিন। ম্যাগাজিন শব্দটা হচ্ছে যে তোমরা যদি হচ্ছে মাসুদ রানা কিংবা এই টাইপের বা যে কোনো থ্রিলার জি পড়ে স্যার। থাকো, হ্যাঁ, ওখানে কিন্তু ওই যে বন্দুকের ম্যাগাজিনের কাজ কি হয় চেম্বারের সেখানে, হ্যাঁ ওটা আসলে একটা মানে অ্যামুনিশন চেম্বার, ওখানে আমরা গুলি রাখা হয় আর কি বন্দুকের ম্যাগাজিনে। তো এটার সাথে এটা মিলানো হয়েছে আর কি, যে ওয়াইন্ডিং মেশিনের ম্যাগাজিনে এই রিং ববিন গুলিকে জমা করে রাখা হয় যেন একের পর এক রিং ববিন পরপর গিয়ে ওয়াইন্ডিং হয়ে যেতে পারে। এটা একটা পদ্ধতি। যেমন এই মেশিনটা তো ম্যাগাজিন আছে এখানে, এই মেশিনটা তো ম্যাগাজিন আছে, কিন্তু এই মেশিনটাতে কিন্তু কোনো ধরনের ম্যাগাজিন নাই। এখানে কিভাবে ফিড হয়? এই দেখো মেশিনের নিচে, যেটা ভিডিওতেও ছিল তোমরা খেয়াল করনি, আমি আবার দেখাবো। এখানে দেখো মেশিনের নিচে কোনো ম্যাগাজিন নাই, কিন্তু মেশিনের নিচে একটা রিং ববিন আছে। অর্থাৎ এই রিং ববিনটা থেকে এখন ওয়াইন্ডিং করা হচ্ছে। এই রিং ববিন যখন ওয়াইন্ডিং করা শেষ, তখন হচ্ছে ওই যে পিছনে আগে থেকেই কিন্তু দুইটা রিং ববিন অপেক্ষা করছে, তখন ওই রিং ববিনটা চলে আসবে। এখানে ম্যাগাজিন দরকার হয় না কেন? কারণ হচ্ছে এই আধুনিক মেশিনগুলিকে, এই মেশিনগুলিতে ইয়ার্ন, এই রিং ববিনটা সরাসরি রিং ফ্রেম থেকে চলে আসে এবং সেটা অটোমেটিক। হ্যাঁ, তার একটা রাস্তা থাকে, দেখে মনে হবে যেন প্যাকেজগুলো হেঁটে 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 নিজে নিজে রিং ফ্রেম থেকে হচ্ছে ওয়াইন্ডিং এ সরাসরি চলে আসছে, এবং ওয়াইন্ডিং এ যখন প্যাকেজটা এমটি হয়ে যাবে সে আবার হেঁটে হেঁটে সরাসরি রিং ফ্রেমে চলে যাবে। এইটাকে আমরা বলি হচ্ছে লিংক টু ওয়াইন্ডার। অর্থাৎ রিং স্যার ফ্রেম একটা টাইম থেকে, দুইটা মেশিন কি স্যার রান করে নাকি? হ্যাঁ হ্যাঁ,
একই সাথে হচ্ছে রিং ফ্রেম থেকে অটোমেটিক্যালি প্যাকেজগুলি চলে আসবে ওয়াইন্ডিং এ, আবার একই সাথে ওয়াইন্ডিং থেকে এমটি প্যাকেজগুলি চলে যাবে রিং ফ্রেমে। অর্থাৎ কোনো হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক এখানে নাই। কিন্তু এই ম্যাগাজিন সিস্টেম যদি থাকে তাহলে আমাকে ম্যানুয়ালি রিং ফ্রেম থেকে হচ্ছে রিং ববিনগুলিকে নিয়ে এসে এখানে রেখে দিতে হবে। যেমন ভিডিওটা একটু দেখে আসি আমরা, তাহলে আরেকটু পরিষ্কার হবে। এই যেমন ধরো এখানেও কিন্তু দেখো কোনো ম্যাগাজিন নাই এই ওয়াইন্ডিং মেশিনটাতে, কোনো ম্যাগাজিন নেই। এই যে নিচে একটা রিং ববিন প্রসেস হচ্ছে, এটার পিছনে আরো 2-3টা হচ্ছে ওয়েট করতেছে। শুধু রিং ববিনগুলির দিকে তাকাও, দেখো তারা কি করে। ওই পিছন থেকে হচ্ছে এমটি প্যাকেজ একটা হেঁটে হেঁটে রিং ফ্রেমে, এই যে দেখো এই প্যাকেজটার দিকে খেয়াল করো, এই ডান দিকের এই প্রথম হেডটা নিচে খেয়াল করো, আমি একটু পিছনে দিই। এই এই যে এই রিং ববিনটা প্রসেস হচ্ছে এবং তার ইয়ার্ন শেষ। এটা কি হয় দেখো, এটা হচ্ছে ইয়ার্ন যখন শেষ হয়ে গেল তখন এটা তাকে ধাক্কা দিয়ে দেওয়া হলো, সে এখন এই যে রিং ববিনটা এমটি, সে খালি প্যাকেজ, এই খালি প্যাকেজটা এখন হচ্ছে হেঁটে হেঁটে চলে যাবে হচ্ছে রিং ফ্রেমে। আর পিছনে যেই ওয়েটিং এ ছিল রিং ববিন, ওই একটা রিং ববিন এখন এসে আবার ওয়াইন্ডিং শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা যে আর যদি এখানে যে স্যার ম্যাগাজিন থাকতো তাহলে রিং ববিনটা ম্যাগাজিনের মধ্যে যায়। জি রিং ববিনটা ম্যাগাজিনে থাকতো, আর এমটি প্যাকেজগুলিকে আমরা কি করতাম আলাদা করে নিয়ে ম্যানুয়ালি রিং ফ্রেমে দিয়ে আসতাম। আর ম্যাগাজিনে রিং ববিনকেও আমরা হচ্ছে ম্যানুয়ালি এনে রেখে দিতাম। তো এটা হচ্ছে ম্যাগাজিন ছাড়া। স্যার আর ম্যাগাজিনের মধ্যে যে রিং ববিনটা থাকবে, এই রিং ববিনটা কি ইম্পটি রিং ববিনটা যাবে নাকি? না না, ফুল প্যাকেজ ম্যাগাজিনে ফুল প্যাকেজ এনে রেখে দেওয়া হবে, যেন কোনো ধরনের টাইম লস না হয়। একটা রিং ববিন হচ্ছে ওয়াইন্ডিং শেষ হয়ে যাওয়ার পরেই যেন আরেকটা রিং ববিন হচ্ছে মেশিনে চলে আসে, কোনো টাইম লস আচ্ছা, যেন না হয় এই জন্য। ম্যাগাজিনটা তাহলে যে পাশে, এই পাশে তো মডার্ন মেশিনে থাকাটা বেশি হ্যাঁ, একেবারেই অতি আধুনিক ওয়াইন্ডিং মেশিনে ম্যাগাজিন থাকে না। অতি আধুনিক ওয়াইন্ডিং মেশিনে ম্যাগাজিন থাকে না, যদি এরকম লিংক টু ওয়াইন্ডার থাকে। এই লিংক টু ওয়াইন্ডার মানে হচ্ছে রিং ফ্রেম এবং ওয়াইন্ডিং মেশিন ইন্টারকানেক্টেড, আলাদা আলাদা না। রিং ফ্রেমের পাশেই হচ্ছে ওয়াইন্ডিং থাকবে, রিং ফ্রেম থেকে প্যাকেজগুলো হচ্ছে সরাসরি ওয়াইন্ডিং এ চলে আসবে, আবার ওয়াইন্ডিং থেকে খালি প্যাকেজগুলি রিং ফ্রেমে সরাসরি চলে যাবে। কোনো ধরনের ম্যানুয়াল কিছু এখানে নাই। আর যদি ম্যানুয়াল পদ্ধতি হয় তাহলে হচ্ছে ওই ম্যাগাজিন থাকবে, ম্যানুয়ালি ম্যাগাজিনে রাখতে হবে ফুল প্যাকেজ, আর খালি প্যাকেজগুলি আবার ম্যানুয়ালি রিং ফ্রেমে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? জি স্যার। না বুঝলে প্রশ্ন করো। আচ্ছা, এরপরে হচ্ছে টেনশন অ্যাসেম্বলি। এটা এখানে দেখানো যাবে না। টেনশন অ্যাসেম্বলি সহজ জিনিস হচ্ছে, এখানে কিছু গাইড থাকবে, যে গাইডগুলি ইয়ার্নকে টেনশন অ্যাপ্লাই করবে। এটা তোমরা হচ্ছে রেগুলার ওয়াইন্ডিং মেশিনেও দেখছো, কিংবা টেনশন অ্যাসেম্বলি তো কমন জিনিস, আমাদের হচ্ছে সুইং মেশিনেও কিছু টেনশন অ্যাসেম্বলি থাকে। তারপরে হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার, এটা হচ্ছে জরুরি, এটা খুব জরুরি জিনিস। আমরা ভিডিওটা দেখতে থাকি। ইয়ার্ন ক্লিয়ারার মানে কি 4 সেটা নাম্বার পাঁচটা কি ছিল? টেনশন অ্যাসেম্বলি। টেনশন অ্যাসেম্বলি মানে হচ্ছে কিছু এখানে গাইড থাকবে, যার মাধ্যমে ইয়ার্নটা যখন কোণে পেঁচাবে তখন যেন একটা ইউনিফর্ম টেনশনে কোণের মধ্যে পেঁচায়। যদি টেনশন না দেই তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার প্যাকেজটা কম্প্যাক্ট হবে না। টেনশন দিয়ে যদি পেঁচাই তাহলে প্যাকেজটা কম্প্যাক্ট হবে। ইয়ার্ন ক্লিয়ারারের কাজ হচ্ছে ওই যে আমি বললাম যে আমাদের ওয়াইন্ডিং মেশিনে কিছু পরিমাণ হচ্ছে ফল্টকে রিমুভ করা যায়। তো ইয়ার্ন ক্লিয়ারার সিস্টেমটা হচ্ছে সেই ফল্টটাকে রিমুভ করবে। কিভাবে সে ফল্ট রিমুভ করবে সেটাই আমি তোমাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ইয়ার্ন ক্লিয়ারার মানে তো ক্লিয়ার মানে তো পরিষ্কার করা, ইয়ার্ন ক্লিয়ারার মানে যে পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে? ইয়ার্নের ফল্টকে পরিষ্কার করবে। কোন ধরনের ফল্ট? হতে পারে কোন একটা অতিরিক্ত থিক প্লেস, কোন একটা অতিরিক্ত থিন প্লেস, কোন একটা ন্যাপস, কিংবা যে কোনো ধরনের বিশাল বড় ইমপিউরিটি, এদেরকে হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার কেটে ফেলবে। বা হচ্ছে কোথাও ইয়ার্নের কোনো জায়গায় হেয়ারিনেস অনেক বেশি ছিল, তখন হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার কেটে ফেলবে। তো দেখে আসি কিভাবে কাটবে। প্রথমে আমাকে হচ্ছে একটা ইয়ার্ন ক্লিয়ারার কোথায় বসানো থাকে এটা দেখতে হবে। আচ্ছা, এখন আজান শুরু হয়ে গেছে, আমি একটু ব্রেক নিচ্ছি, আজানের পরে আবার শুরু করতেছি। জি স্যার।
আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা ছিলাম হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারারে। তো এই যে মেশিনের এই জায়গায় আমরা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার আসলে একটা সফটওয়্যার বা এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। ইয়ার্ন ক্লিয়ার আসলে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা হচ্ছে সেন্সর বলা যায়, সফটওয়্যার না বলে এটাকে আমি সেন্সর বলবো, সফটওয়্যার না, সেন্সর এটা। তো অবশ্যই এখানে সফটওয়্যারের ব্যবহার আছে। তো এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সর। ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সর। সে কি সেন্স করে? সে হচ্ছে ইয়ার্নের মধ্যে কোনো ধরনের ফল্ট আছে কিনা এটাকে সে সেন্স করতে পারে। কিভাবে সেন্স করে সেটা আমরা পরে জানবো। আপাতত শুধু এইটুকু জানা থাকুক যে ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সর, সেন্সিং ডিভাইস। সেটা হচ্ছে ইয়ার্নের মধ্যে কোনো ধরনের থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস, হেয়ারিনেস এই সমস্ত প্রবলেমগুলি সে সেন্স করতে পারে। আমাদের এখানে সেন্সর কিন্তু আছে। তোমরা এই যে এইটা দেখো তো, এই কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ কিনা? একটা সবুজ রঙের লাইট জ্বলছে এরকম একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছ ডিসপ্লেতে? এই যে এটা, জি স্যার। এই যে এখানে, এটা হচ্ছে একটা সেন্সিং ডিভাইস বা ইয়ার্ন ক্লিয়ারার। এটা একটা ইয়ার্ন ক্লিয়ারার, এটা একটা ইয়ার্ন ক্লিয়ারার। এরকম এরকম হচ্ছে প্রত্যেকটা ড্রামের নিচেই একটা করে ইয়ার্ন ক্লিয়ারার থাকবে। তার কাজ কি? সে হচ্ছে ওইগুলা সেন্স করবে যে কোনো ধরনের ফল্ট আছে কিনা ইয়ার্নের মধ্যে। যদি ফল্ট থাকে তখন সে কি করবে? এবার এই ছবিটাতে চলে আসো। ওয়াইন্ডিং এর জন্য লাগবে হচ্ছে আমার নিচে একটা রিং ববিন, উপরে হচ্ছে কোনটা ঘুরবে কিভাবে? এই যে এখানে ড্রামের সাথে সারফেস কন্টাক্টের মাধ্যমে। মনে করো এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেন্সরটাকে বোঝানো হচ্ছে। যখন কোনো একটা থিক প্লেস ধরা পড়লো, একটা অতিরিক্ত রকমের থিক প্লেস ধরা পড়লো, তখন হবে কি এখানে এই সেন্সিং ডিভাইসের উপরে এবং নিচে দুইটা স্লিটার বা দুইটা কেচি থাকবে। সেন্সিং ডিভাইসের উপরে এবং নিচে দুইটা কেচি থাকবে। কেচিটা করবে কি? ইয়ার্নটাকে দুই পাশ থেকে কেটে ফেলবে। একটা হচ্ছে সেন্সিং ডিভাইসের উপরে, একটা হচ্ছে সেন্সিং ডিভাইসের নিচে। মনে করে যে এই ইনসেটে আমার মুখটা হচ্ছে ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার সেন্সিং ডিভাইস। তো উপরে হচ্ছে একটা কেচি আর এই নিচে হচ্ছে একটা কেচি, ঠিক আছে? মাঝখানে যদি হচ্ছে ফল্ট ধরা পড়ে তাহলে কেচিটা করবে কি? ফল্টের উপর থেকে কিছু উপরে এবং কিছু নিচে থেকে টাচ করে হচ্ছে ইয়ার্নটাকে কেটে ফেলে দিবে। বোঝা গেছে? তাহলে ওই ফল্টি ইয়ার্নটুকু এই যে এখানে যেরকম ইয়ার্নের মাঝখানে এই ফল্টি অংশটুকু কেটে সেটাকে সাকশন করে নিয়ে যাওয়া হবে। ফল্টি অংশটা এটা ফেলে দেওয়া হলো। এরপরে এই দুইটা ইয়ার্নের মধ্যে জোড়া লাগিয়ে দেওয়া হবে এবং জোড়া লাগিয়ে দিলে পুনরায় হচ্ছে এখন খেয়াল করো, যখন আমি ইয়ার্নটাকে কেটে ফেলবো ইয়ার্ন কিন্তু দুইটা হয়ে গেল। ইয়ার্নের এক প্রান্ত প্যাকেজের গায়ে কোণের, আরেক প্রান্ত হচ্ছে রিং ববিনের গায়ে। তো এই যে এই দুইটা ইয়ার্ন আলাদা হয়ে গেল, এই দুইটা ইয়ার্নকে আমি পরবর্তীতে হচ্ছে জোড়া লাগাবো। এমন ভাবে জোড়া লাগাবো যে আলাদা করে নতুন করে যেন কোনো থিক প্লেস না হয়, এমন ভাবে জোড়া লাগিয়ে ছেড়ে দিব। এভাবে হচ্ছে আমাদের একটা ইয়ার্ন ক্লিয়ারার কাজ করে। মোটামুটি কি বুঝতে পারছো? আমি আরেকটু ব্যাখ্যা করব বিষয়টা, জি কিন্তু স্যার। এখান থেকে যে কথাগুলি বলছি এটা বুঝতে পারছো কিনা? স্যার এই জোড়াটা প্লেসমেন্ট হয় কিভাবে? হ্যাঁ, জোড়াটা তো আমি বুঝেই নেই, আমি শুধু বলছি যে জোড়া লাগে। এখন জোড়া যে লাগে ওটা বুঝছো কিনা সেটাই হচ্ছে মূল জিনিস। এখন জোড়া কিভাবে লাগে এটা দেখানোর আগে তোমাদেরকে এমনিতে আরেকটা ভিডিও দেখায় নিয়ে আসি, যেন হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারারটা সম্পর্কে তোমাদের এক লাইন স্পষ্ট হয়। লোফে, লোফে নামটা খেয়াল রাখো। এটা হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড ছিল লোফে। লোফে ব্রাদার্স, দুই ভাইয়ের নাম আর কি লোফে ছিল, তাদের হচ্ছে বানানো এই লোফে ব্র্যান্ডের ইয়ার্ন ক্লিয়ারার। এটা বেশ ভালো। আরেকটা কোম্পানি আছে উস্টার ইয়ার্ন ক্লিয়ার, উস্টারের নাম তো তোমরা সবাই জানো। তবে ইয়ার্ন ক্লিয়ারের ক্ষেত্রে অনেকেই বলে যে উস্টারের চাইতে লোফের পারফরমেন্স ভালো। যাই হোক, এক একজনের মতামত এক এক রকম হতে পারে। এই যে এইটাকেই তোমরা দেখছো, আমি তীর চিহ্ন দিয়ে যেটাকে দেখাচ্ছিলাম ভিডিওতে মেশিনে, এই অংশটাই তোমরা দেখছো। এটাই একটা সেন্সিং ডিভাইস। এটা ওয়াইন্ডিং মেশিনে অ্যাটাচ করে দেওয়া হবে।
এই যে অর্থাৎ রিং ববিন থেকে ওয়াইন্ডিং মেশিনে ইয়ার্নটা যখন যাচ্ছে এর মাঝখানেই হচ্ছে আমার এই ইয়ার্ন ক্লিয়ারার সেন্সিং ডিভাইসগুলি বসানো হবে এবং স্লিটার থাকবে হচ্ছে সেন্সিং এর ডিভাইসের উপরে এবং নিচে। যদি ফল্ট ধরা পড়ে তাহলে হচ্ছে কিছু উপর থেকে কিছু নিচ থেকে মাঝখানে ফল্ট, এই অবস্থায় ইয়ার্নটাকে কেটে নিয়ে যাওয়া হবে সাকশন করে। এখন আমরা ইয়ার্নের সাথে সাথে ভিতর দিয়ে ভ্রমণ করে আসি। ভিতরে আসলে কিছুই না। আচ্ছা কি কি আছে এটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো, আপাতত শুধু দেখে যাও। এই সব জায়গা দিয়ে সেন্সিং করা হচ্ছে আর কি। কি কি সেন্সর থাকে এটা আমরা পরে আলাদা করে পড়বো। এটাই হচ্ছে একটা আমাদের ইয়ার্ন ক্লিয়ারিং ডিভাইস। এটাকে বলা হয় ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার, এরকমও বলা হয় ইওয়াইসি সংক্ষেপে, ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার। আচ্ছা, তো একটা ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে এই জিনিসগুলোকে সেন্স করবে। তো সেন্স করার ফলে কি হবে, কেটে ফেলে উপর থেকে নিচ থেকে কেটে ফেলবে। এখন কেটে ফেলার পরে হবে কি যে কেটে ফেলার পরে কি হবে সেটা দেখো। হ্যাঁ, তো ইয়ার্ন ক্লিয়ারারের সেন্সিং ডিভাইসে মনে করো কোন একটা ফল্ট হচ্ছে, ধরা পড়লো, সেই ধরা পড়া ফল্টটাকে কেটে ফেললো। কেটে ফেলার পরে একটা ওয়েস্ট সাকশন পাইপ সেই ইয়ার্নটুকুকে নিয়ে যাবে। আমাদের এখান থেকে ওয়েস্ট সাকশন পাইপটা দেখা সম্ভব না, কিন্তু ওটার কাজ হবে কি, ওটার কাজ হবে এই যে ইয়ার্নটুকুকে কেটে ফেলা হলো, তখন এই কেটে ফেলা ইয়ার্নটাকে সে সাকশন করে নিয়ে চলে যাবে। এরপরে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ইয়ার্ন যে দুই ভাগে ভাগ হয়ে গেল, আমার কাজ যখন ইয়ার্নকে কেটে ফেললাম তখন তো আমাকে হচ্ছে এই কেটে ফেলার পরে আমাকে তো হচ্ছে ইয়ার্নটাকে জোড়া লাগানো লাগবে। অবশ্যই জোড়া লাগানোর জন্য সবার প্রথম কাজ তো হচ্ছে আমার ইয়ার্ন দুইটাকে একসাথে করা লাগবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়ার্ন কেটে ফেললাম, কেটে ফেলার পরে ইয়ার্ন তো দুইটা প্রান্তে ভাগ হয়ে গেল। এখন আমি যদি চাই যে হচ্ছে তোমার ইয়ার্নটাকে একসাথে জোড়া লাগাবো, জোড়া লাগাতে গেলে তো অবশ্যই আমার দুইটা ইয়ার্নকে একসাথে আগে করা লাগবে। সেই একসাথে করার জন্য আমার হচ্ছে দুইটা রোবোটিক হ্যান্ড ব্যবহার করা হয়। দুইটা রোবোটিক হ্যান্ড ব্যবহার করা হয়। তোমরা এখান দিয়ে এই সবগুলা হেডকে যদি চিন্তা করো, আমি মেশিনটা ভিডিওটা এখন চালু করব, দেখবা প্রচুর হেড নিচে উপরে উঠানামা করতেছে। কোন হেডটা উপর নিচ থেকে উপরে উঠে, কোনটা উপর থেকে নিচে নামে, খেয়াল করো। আচ্ছা, আমরা হচ্ছে এখন এখান থেকে 4 নম্বর 1 2 3 4, এই যে এই হেডটা খেয়াল করো তোমরা। এই হেডে একটা পিসিং হচ্ছে 1 2 3 4, এই যে এই হেডটাকে তোমরা খেয়াল করো, এই হেডে একটা পিসিং হচ্ছে। আমি ভিডিওটা একটু ছাড়ি পিছনে। চার নাম্বারটা, এই 4 নম্বর হেডটায় খেয়াল করলে দেখবা এখানে একটা রোবোটিক হ্যান্ড তোমার হচ্ছে উপর থেকে নিচে নেমে যাচ্ছে। এই যে এইটা, এখানে একটা রোবোটিক হ্যান্ড আছে, এটা দেখবা উপর থেকে নিচে নামে। এই যে দেখছো, এটা উপর থেকে নিচে নামতেছে। নিচে নেমে হচ্ছে সে করলো কি, ওই ইয়ার্নের গায়ে, ইয়ার্ন কোণের গায়ে যেই ইয়ার্নটা লেগেছিল, কোণের গায়ে যেই ইয়ার্নের এন্ড ছিল, সে হচ্ছে এই রোবোটিক হ্যান্ডটা ওই ইয়ার্নটাকে এনে দেয়। এবং নিচ থেকে আরেকটা রোবোটিক হ্যান্ড দেখবা এখন উপরে উঠবে এখান থেকে। এই যে এটা নড়ার নেওয়ার চেষ্টা করতেছে, এই সে উপরে উঠে গেল। সে করলো কি, নিচ থেকে রিং ববিনের গায়ে যে ইয়ার্নের এন্ড ছিল
এটাকে নিয়ে সে হচ্ছে ওই পিসিং যেখানে করা হবে সেখানে নিয়ে আসে। অর্থাৎ ইয়ার্ন দুইটাকে জায়গা মতো আনার জন্য এখানে আমার দুইটা হচ্ছে রোবোটিক হ্যান্ড ব্যবহার করা হয়। একটা রোবোটিক হ্যান্ড উপর থেকে রিং কোণের গায়ে লেগে থাকা হচ্ছে যেই কোণের গায়ে লেগে থাকা হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে আসে, আরেকটা রোবোটিক হ্যান্ড ইয়ার্নের প্যাকেজের গায়ে লেগে থাকা হচ্ছে যে ইয়ার্নটা ছিল সেটাকে নিয়ে আসবে। এই জন্য আমরা ভিডিওটা চালু করলে তোমরা দেখবা যে এখানে প্রচুর সংখ্যক হচ্ছে এই ধরনের ঘটনা ঘটে। আমি ভিডিওটা প্রথম থেকে ছাড়ি, এরকম অনেক দেখবা। কারণ একটু পর পর ইয়ার্ন ব্রেকেজ হয়ে যে দেখো এই এই প্রথমটাতেই খেয়াল করো, প্রথমটাতেই হচ্ছে, এই প্রথম প্যাকেজটাতেই এই যে এই রোবোটিক হ্যান্ড একটা উপরে উঠে গেল, সে এখন উপরে ইয়ার্নটাকে নিচ্ছে, নিয়েই সে নিয়ে নিচে চলে আসলো। দেখা গেছে এটা? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই সে উপর থেকে নিচে নিয়ে আসলো, আর নিচ থেকে এই চিকন একটা টিউব আছে, সেটাও হচ্ছে রোবোটিক হ্যান্ড। এটা ইয়ার্ন ববিন থেকে ইয়ার্নটা নিয়ে এসে জোড়া লাগানোর জন্য চলে আসবে, যে সে উপরে চলে আসছে। উপরে জোড়া লাগানো শেষ করে সে আবার নিচে নেমে আসলো। এই প্রথমবারে হয় নাই, দ্বিতীয়বার আবার চেষ্টা করতেছে, নিয়ে আসলো। এই যে সে আবার নতুন প্যাকেজটা থেকে নিয়ে যাচ্ছে, এই তো জোড়া লাগানোর জন্য চলে গেল। এরকম এই পাশের এই 4 নম্বর হেডেও কিন্তু হচ্ছিল অনেকগুলো, এই যে এখানেও 4 নম্বর হেডেও কিন্তু হচ্ছে, পিসিং হচ্ছে এখানে। এভাবে তোমরা এরকম প্রচুর হচ্ছে রোবোটিক হ্যান্ড দেখবা। এর মধ্যে এগুলাকে বলা হয় হচ্ছে সাকশন মাউথ। কারণ এরা হচ্ছে যেমন এই যে 4 নম্বর এখানে একটা হচ্ছে তোমার হচ্ছে এখন পিসিং হচ্ছে এবং সে সাকশন করতেছে এখানে। এই যে এটাই কিন্তু একটা সাকশন মাউথ। এই সাকশন মাউথটা উপরের কোণ থেকে ইয়ার্নটা নিয়ে এসে সে নিচে জোড়া লাগাবে যেখানে, সেখানে নিয়ে আসবে। এবার এই 4 স্যার নম্বরটা পিসিং ফলো গুলো, করো। স্যার পিসিং গুলো কি স্যার সব জায়গায় হয়? অনেক জায়গায় তো স্যার সাপোজ যে জায়গায় পিসিং লাগবে না সে জায়গায় তো মেবি তো স্যার রোবোটিক হ্যান্ড গুলো তো স্যার নিউট্রাল থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখনই ইয়ার্ন ছিঁড়ে গেল, আমার পিসিং করা লাগবে, তখনই হচ্ছে রোবোটিক হ্যান্ডগুলো অ্যাক্টিভ হবে। যখন ইয়ার্ন ছিঁড়তেছে না, তখন রোবোটিক হ্যান্ডগুলো তার যার যার জায়গায় থাকবে, বসে থাকবে। জি স্যার। এই যেমন ও যে এখন সে সাকশন করে ইয়ার্নটাকে নিয়ে আসার চেষ্টা করতেছে, নিয়ে নিচে চলে আসলো, নিচের হ্যান্ডটা উপরে চলে গেল। এরকম পাশাপাশি এখানে পিসিং হচ্ছে। ইয়ার্ন কোন একটা ছিঁড়ে গেলে তখন হচ্ছে পিসিং এর প্রয়োজন। আবারও চালু হয়ে গেল। তো এগুলাকে আমরা বলি হচ্ছে সাকশন মাউথ। এরা হচ্ছে সাকশন করে এই পিসিং এর কাজটাকে করবে। এই যে সে আবার এই উপরে উঠে গেছে, এই দুইটাতেই সাকশন মাউথ। এই ইয়ার্নটাকে নিয়ে নিচে চলে আসলো, নিচ থেকেও একটা হ্যান্ড চলে আসবে, এই যে উপরে চলে আসলো। আশা করি এবার বুঝতে পারছো। তাহলে এই যে আমি যে জায়গাটুকুকে দেখাচ্ছি কার্সার দিয়ে, এইটুকু জায়গার মধ্যেই হচ্ছে স্প্লাইসিং বা পিসিং হচ্ছে। এটাকে আমরা স্প্লাইসিং ও বলি, কারণ এটা এমন এক পিসিং যে পিসিং এ কোনো ধরনের নট বা কোনো ধরনের থিকনেস তৈরি হয় না। স্ট্রেংথও কিছুটা কমে, কিন্তু আসলে খুব বলার মতো কিছু কমে না। যদি কমেই তাহলে কিছুটা কমে, এইটুকু জায়গায় হচ্ছে স্প্লাইসিং হয়। এখন কিভাবে জোড়া লাগানো হয় এই জিনিসটা আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে কিভাবে আমরা এই জোড়া লাগানোর কাজটা করি। এটা হচ্ছে একটা স্প্লাইসিং ইউনিট আমরা দেখতে পাচ্ছি। দুইটা ইয়ার্নকে নিয়ে আসা হয়েছে, এবং দুইটা ইয়ার্নকে কারা নিয়ে আসলো? ওই রোবোটিক হ্যান্ডগুলি নিয়ে এসেছে। এখান দিয়ে হচ্ছে আমার কিছু এয়ার নজল, কি হয় আসলে এয়ার নজলের ভিতরে সেটা হচ্ছে এই যে একটা ইয়ার্ন আসলো, এই ইয়ার্নটাকে সবার প্রথমে হচ্ছে যেটা করা হবে, একটা এয়ার দিয়ে, এবং একটা এয়ারের ফ্লো আসবে, বাতাসের ঘূর্ণি, একটা এয়ার ফ্লো দিয়ে এটাকে আনটুইস্ট করে ফেলা হবে। দুইটা ইয়ার্ন এর মধ্যে তোমার হচ্ছে ইয়ার্নগুলিকে যখন প্রথমে আনটুইস্ট করা হবে, আনটুইস্ট করে তারপরে করা হবে কি, দুইটাকেই যখন হচ্ছে আনটুইস্ট করা হলো, আনটুইস্ট করে সাকশন করে প্রত্যেকটা ইয়ার্ন থেকেই কিছু কিছু ফাইবারকে সরায় নেওয়া হবে। যেমন ধরো আমার 2 আঙ্গুল হচ্ছে দুইটা ইয়ার্ন,
দুইটাকে প্রথমে তো এটার মধ্যে 100 ফাইবার, এটার মধ্যে 100 ফাইবার ধরো, দুইটাকে যদি একসাথে জোড়া লাগাই দিই তাহলে তো 200 ফাইবার হয়ে গেল, আরেকটা থিক প্লেস। এভাবে করা হবে না। কি করা হবে, দুইটা ইয়ার্নকেই প্রথমে আনটুইস্ট করা হবে। কিভাবে? বাতাসের মাধ্যমে আনটুইস্ট করে এই ইয়ার্ন থেকে 50টা ফাইবার ফেলে দেওয়া হবে, এই ইয়ার্ন থেকেও 50টা ফাইবার ফেলে দেওয়া হবে অ্যারাউন্ড। কখনোই এক্স্যাক্টলি 50% ফেলে দেওয়া সম্ভব না। এরপর দুইটাকে ওভারল্যাপ করা হবে, তাহলে এখানে 50টা, এখানে 50টা, তারপরে আবারও টুইস্ট দিয়ে হচ্ছে এয়ার ফ্লো এর মাধ্যমে টুইস্ট দিয়ে ছেড়ে দেওয়া হবে। তাহলে এখানে 50, এখানে 50, জয়েন করলে আবারও 100টা ফাইবার হয়ে যাবে। আর যদি আমি আনটুইস্ট করে সাকশন না করতাম তাহলে এটাতে 100, এটাতে 100, জয়েন করলে কিন্তু নতুন করে জয়েনিং পয়েন্টে 200 ফাইবার হয়ে যেত, একটা থিক প্লেস তৈরি হয়ে যেত। এই জিনিসটা এড়ানোর জন্য স্প্লাইসিং এ যেটা করা হয় হচ্ছে প্রথমে এয়ার ফ্লো দিয়ে আনটুইস্ট করে সাকশন করে কিছু ফাইবারকে নিয়ে যাওয়া হয় দুইটা ইয়ার্ন থেকে 50-50 অ্যারাউন্ড, এরপরে একসাথে ওভারল্যাপ করে টুইস্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই যে প্রথমে আনটুইস্ট করা হলো, তারপরে সাকশন করে 50% ফাইবারকে সরায় দেওয়া হবে। এরপরে হচ্ছে আমাদের এই যে এরপরে হচ্ছে দুইটা জায়গা থেকেই দুইটা ইয়ার্ন চলে আসলো কি অবস্থায়, ওই 50% লেস অবস্থায়। এরপরে এটা হচ্ছে টুইস্টিং জোন, এই জায়গাটা মাঝখানের চেম্বারটা হচ্ছে টুইস্টিং চেম্বার। এরপরে এখানে টুইস্ট করে ছেড়ে দেওয়া হবে, এরপরে টুইস্ট করে ছেড়ে দেওয়া হবে। এখন এই টুইস্টের ফলে যেহেতু আমি আগেই এ পাশে সাকশন চেম্বার ছিল, ওই সাকশন চেম্বারে যেহেতু দুইটা ইয়ার্নকে আমি 50% করে সাকশন করে নিয়ে গেছি আনটুইস্ট করে, এখন এই টুইস্টিং জোনে আমি যদি টুইস্ট করি তাহলে আলাদা করে আর কোনো থিক প্লেস তৈরি হবে না। এটা কি বোঝা গেছে নাকি আমি আবারও বলার চেষ্টা করব? টুইস্টিংটা কি স্যার এয়ার ফ্লোর মাধ্যমে দেওয়া হয়? আবার বলো। টুইস্টিংটা স্যার দেওয়া হয়, সেটা কি এয়ার ফ্লোর মাধ্যমে জি দেওয়া হয়? জি জি, হ্যাঁ হ্যাঁ, আনটুইস্ট করার জন্য এয়ার ফ্লো, টুইস্ট দেওয়ার জন্য এয়ার ফ্লো ব্যবহার করা হয়। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আমরা যখন এই ইয়ার্নটাকে জোড়া লাগাই তাহলে এটাকে বলবো স্প্লাইসিং। এটাও এক ধরনের পিসিং অবশ্যই, কিন্তু উইদাউট এনি নটিং, কোনো ধরনের নটিং ছাড়া, থিক প্লেস তৈরি হওয়া ছাড়া এখানে হচ্ছে পিসিং হয়ে যায়। যদি বলো স্ট্রেংথ কিরকম থাকে জয়েনিং হওয়া পয়েন্টে, তাহলে স্ট্রেংথ ভালোই থাকে। কমলে দেখা যায় যে সর্বোচ্চ তারা বলে, কোম্পানিরা বলে যে আমাদের এখানে সর্বোচ্চ 80% হচ্ছে কমলেও 80% হচ্ছে স্ট্রেংথ পাওয়া যাবে। মূল ইয়ার্নের স্ট্রেংথের চাইতে এই পিসিং গুলিতে কমপক্ষে 80% পাবেন, এর চেয়ে বেশিও পাবেন, কমপক্ষে 80% আপনি পাবেন, এরকম তারা বলে আর কি। যাই হোক, এইভাবে হচ্ছে আমাদের এই স্প্লাইসিং ইউনিটটা সে কাজ করবে। এই স্প্লাইসিং করে পরে আবার হচ্ছে সে খুলে যাবে এবং খুলে গিয়ে ইয়ার্নটা ওয়াইন্ডিং হতে শুরু করবে পুনরায়। একটা কোণে এভারেজে কয়টা পিসিং থাকতে পারে, এটা কি কোনো ইয়ে আছে স্যার? না, এটা এইভাবে বলা সম্ভব না। তোমার ইয়ার্নের মান যত হ্যাঁ, এটা আসলে এভাবে বলা সম্ভব না। এটা এভাবে হিসাব করা হয় যে 1 কিলোমিটারের মধ্যে কতগুলি পিসিং হলো, নাম্বার অফ পিসিং পার কিলোমিটার, এভাবে জিনিসটাকে হিসাব করা হয়। এটা তুমি ঠিক করতে পারবা যে হচ্ছে আমি কতগুলি পিসিং রাখতে চাই, এটাকে ঠিক করা সম্ভব। কারণ যত বেশি পিসিং তত বেশি কিন্তু আমার প্রোডাকশনের পরিমাণ কমতেছে, তত বেশি হচ্ছে আমার ম্যাটেরিয়াল ওয়েস্ট হচ্ছে। তো এটাকে এইভাবে হিসাব করা হয় যে নাম্বার অফ পিসিং না, এটাকে বলা হয় নাম্বার অফ কাট, মানে কতবার কাটা হলো। তো নাম্বার অফ কাটই তো পিসিং এর সমান, তার কারণ আমি একবার কাটলে একবার পিসিং করি। তো এটাকে এইভাবে হিসাব করা হয় যে আমি 1 কিলোমিটার ইয়ার্নের মধ্যে কতগুলি কাটতেছি, এটা ডিসপ্লেতে দেখা যায়। ধরা যাক 1 কিলোমিটার ইয়ার্নের মধ্যে আমি 60 বার কাটলাম বা 70 বার কাটলাম, তো আমি কতবার কাটবো বা হচ্ছে কম কাটবো কি বেশি কাটবো, এই জিনিসটা কন্ট্রোল করা যায়। মোটামুটি কি উত্তর পাইছো? আমি খুব বিস্তারিত বুঝাই নাই, কারণ বিস্তারিত আমরা হচ্ছে মেজরে এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করি, বেসিকটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। জি স্যার। তুমি মোটামুটি উত্তর পাইছো তো না? জি স্যার। হ্যাঁ, যে এটা নাম্বার অফ কাট পার কিলোমিটার এভাবে হচ্ছে হিসাব করা যায় এবং এটাকে কন্ট্রোল করা যায় কম বেশি। তুমি যদি মনে করে যে না আমি হচ্ছে কিছু ফল্ট রিসিভ করব কিন্তু কাট কমাই দিব, এটা তুমি পারবে। আবার তুমি যদি বলো খুব খুঁতখুঁতে হও, না আমি একটুখানিও ফল্ট হচ্ছে রাখবো না, যা পাবো সব কাটবো, এটাও তুমি পারবা। তবে তখন তোমার ওয়েস্ট অনেক বেশি হবে। আচ্ছা, তো স্প্লাইসারের কাজ আমি বলে দিছি, যেটা আমরা ভিডিওতে দেখছিলাম এটাই এখানে ছবি হিসেবে দেখানো হয়েছে, যে এটা নট ফ্রি জয়েন করে দুইটা ইয়ার্নকে। তো এটা নিয়ে কথা বলা হয়ে গেছে। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে আমার কাজ। এখানে একটা নাম বলে যে এটা হচ্ছে একটা সাকশন মাউথ। সাকশন মাউথ হচ্ছে যেটা চওড়া মুখ, কোন থেকে যে রোবোটিক হ্যান্ডটা কোন থেকে গিয়ে ইয়ার্নকে নিয়ে আসে সেটার নাম হচ্ছে সাকশন মাউথ।
আর হচ্ছে যেই রোবোটিক হ্যান্ড ইয়ার্নের ববিন থেকে গিয়ে হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে আসে সেটাকে বলা হয় রিটাই পাইপ। টাই মানে তো আমরা জানি বাধা, রিটাই পাইপ সেটাকে বলা হয় রিটাই পাইপ। তো সাকশন মাউথ বলা হয় যেটা ইয়ার্নের কোণ থেকে, যেই হ্যান্ডটা ইয়ার্নের কোণ থেকে ইয়ার্নকে নিয়ে আসতেছে সাকশন করে, সেটাকে বলা হয় সাকশন মাউথ। আর যেটা রিং ববিন থেকে নিয়ে আসতেছে সেটাকে বলা হয় হচ্ছে রিটাই পাইপ। আর স্প্লাইসার তো আমরা বলেই ফেললাম। তাহলে মোটামুটি হচ্ছে বেসিক কম্পোনেন্ট গুলি ক্রেডেল, ড্রাম, ম্যাগাজিন, টেনশন অ্যাসেম্বলি, ইয়ার্ন ক্লিয়ারার, ওয়েস্ট সাকশন পাইপ, তারপরে সাকশন মাউথ, রিটাই পাইপ এবং স্প্লাইসার। এগুলি হচ্ছে মোটামুটি আমাদের বেসিক কম্পোনেন্ট ওয়াইন্ডিং মেশিনের। আশা করি এগুলি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে সাকশন মাউথের পরে কি বললেন? রিটাই পাইপ। রিটাই পাইপ হচ্ছে ওই যে ছোট টিউবটা নিচ থেকে রিং ববিনকে নিয়ে আসে, এই যে এটা, এই যে ছোট যে টিউবটা রিং ববিন থেকে ইয়ার্নকে নিয়ে আসে সেটা হচ্ছে রিটাই পাইপ। আর যেটা উপর থেকে রিং ববিন থেকে যেটা নিয়ে আসে ওটাকে বলা হয় হচ্ছে সাকশন মাউথ। এই যে এটা, এটা কি পাগল হয়ে গেছে নাকি? তো এই উপরের যেটা সেটাকে বলা হয় সাকশন মাউথ। এই যে এখন সাকশন মাউথ কাজ করতেছে, কোন থেকে প্যাকেজটা নিয়ে আসতেছে। এখন রিটাই পাইপকে দেখা যাবে একটু পরেই, নিচ থেকে রিং ববিন থেকে ইয়ার্নটা নিয়ে আসছে, এই যে এটা, এইটাকে বলা হয় হচ্ছে রিটাই পাইপ। নিচ থেকে রিং ববিন থেকে ইয়ার্ন নিয়ে এসে সেই স্প্লাইসারে ছেড়ে দিল, এখন আবার সে নিচে চলে যাচ্ছে রিটাই পাইপ। এটাই হচ্ছে রিটাই পাইপ। আর উপরেরটাকে বলা হচ্ছে সাকশন মাউথ। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি আশা করি এখান থেকে বুঝতে পারছো। আমাকে নেক্সট ক্লাসে আপাতত এখানেই শেষ করি। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। স্যার কোনো রিটাই প্রশ্ন পাইপের থাকলে পরে কি? রিটাই নাম পাইপ, রিটাই পাইপের পরে হচ্ছে স্প্লাইসার। এই যে স্প্লাইসার তো আমরা বুঝলামই, যেই কম্পোনেন্টটা হচ্ছে জোড়া লাগায় কোন ধরনের জোড়া ওয়ারিং লাগানো ছাড়া। হয় এটা। হ্যাঁ, সেটাই হচ্ছে স্প্লাইসার। এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পোনেন্ট। তাহলে আমরা পার্টস অফ ওয়াইন্ডিং মেশিন এটা পড়েছি। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ দেখবো যে স্প্লাইসার তো জোড়া লাগায়, ইয়ার্ন ক্লিয়ারার কিভাবে বুঝে যে হচ্ছে একটা থিক প্লেস আসলো নাকি থিন প্লেস আসলো। এই জিনিসটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ার চেষ্টা করব। স্যার সাকশন মাউথটা তো বললেন না স্যার। বুঝি নাই সাকশন মাউথ। জি স্যার এটা সাকশন মাউথ হচ্ছে যেই হ্যান্ডটা ইয়ার্নের কোণ থেকে ইয়ার্নটাকে নিয়ে আসে, জি স্যার। সেটাই সাকশন মাউথ। বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, কারণ ইয়ার্ন ছিঁড়ে গেলে তো দুই ভাগ হয়ে যায়। এই যে এটা হচ্ছে সাকশন মাউথ, যেটা উপর থেকে নিয়ে আসে। এই যে এটা, এটা হচ্ছে সাকশন মাউথ, যেটা রিং ববিন থেকে ইয়ার্নের কোণ থেকে ইয়ার্ন নিয়ে এসে স্প্লাইসারে পৌঁছে দেয়, সেটাই সাকশন মাউথ। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করো, আর নয়তো এটা নোট ডাউন করে রাখো যে আমরা হচ্ছে পার্টস অফ এ ওয়াইন্ডিং মেশিন এটা পড়ছি। নেক্সট ক্লাসে আমাকে মনে করাই দিও। আজকে শেষ করি। প্রশ্ন না থাকলে তোমরা আইডি লিখো। কোন সেকশন তোমরা আসছো? সেকশন 4? সেকশন 5। সেকশন 5 বলো জি কি? স্যার। আচ্ছা, ঠিক আছে। সেকশন 5 আইডি লিখে দাও তোমরা। তার চ্যাটটা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার লেখো। স্যার চলে যাব। জি জি, আইডি লেখা হয়ে গেলে চলে যাও। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।